অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, ভয়েস অফ আমেরিকাকে বললেন প্রধান উপদেষ্টা। তরুণদের হাত ধরে নতুন নেতৃত্বের আশা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি যৌক্তিক, বললেন পরামর্শ কমিটির প্রধান। আরও পর্যালোচনা করে সিদ্ধান্ত। প্রশাসনের আশ্বাসে টানা ৫৩ ঘণ্টা পর নবীনগর চন্দ্রা মহাসড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা। বার্ডস গ্রুপের মালিক গ্রেফতার। এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের নেতাদের ভারতে পালানোর বিষয়টি খতিয়ে দেখছে র্যাব। দুর্গাপূজায় থাকছে কঠোর নিরাপত্তা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে সাধারণ পরিষদে দেয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অফ আমেরিকা বাংলা সার্ভিসকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে তরুণদের হাত ধরেই নতুন নেতৃত্ব আসা উচিত, তারাই এই দেশের ভবিষ্যৎ রচনা করবে। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে স্বাগত। জাতিসংঘে ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে থাকার সময় ভয়েস অফ আমেরিকা বাংলা সার্ভিসকে সাক্ষাৎ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক ধরনের বিচার করবেন, আরেক ধরনের বিচার করবেন, সেটার বিরুদ্ধেই তো কোনো। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টা। মত দেন তরুণদের নেতৃত্বে আসার উপর। সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো সেটা সরকারের মেয়াদ হচ্ছে না। মানে সরকার বলতে তো আমাদেরই বলতে হবে, আমাদেরকে বলতে হবে। আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ। তাহলে উপদেষ্টা পরিষদ এখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই। আমরা আলোচনা করেছি কিন্তু সিদ্ধান্ত নেয়নি। তরুণদের হাতে ছেড়ে দেওয়া, আমি বরাবরই বলে এসছি, এখানে দায়িত্ব পালন করার আগে থেকেই বলছি যে তরুণদের হাতে, কারণ তারাই তাদের ভবিষ্যৎ নিজেরা রচনা করবে। আমরা তাদের হয়ে রচনা যেটা করব সেটা ঠিক হবে না। তো কাজেই আমি আবারও মনে করি যে সারা বাংলাদেশের বিষয় নয়, সারা দুনিয়াতে তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো। প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কের উন্নয়নের প্রশ্নে তিনি বলেন, দুই দেশের স্বার্থেই সুসম্পর্ক বজায় রাখা জরুরি। আমরা দুই প্রতিবেশী, এই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক ভালো না হলে কোনো জাতির পক্ষে এটা মঙ্গলজনক হয় না। তাদের জন্য মঙ্গলজনক হবে না, আমাদের জন্য মঙ্গলজনক হয় না। আমাদের দুই দেশেরই স্বার্থ হলো যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, মধুর সম্পর্ক গড়ে তোলা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পূর্ণ করে একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করাই সরকারের মূল লক্ষ্য বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনার সামনের মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য হলো সংস্কার করা, একটা নির্বাচন দেওয়া, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে টানা ৫৩ ঘণ্টা পর নবীনগর চন্দ্রা মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেছেন শ্রমিকরা। দুপুর ১টার দিকে মহাসড়ক থেকে সরে যান শ্রমিকরা। এর আগে গত সোমবার সকাল ৯টার দিকে পাওনাদি পরিশোধের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা জানান, আজ প্রশাসনের পক্ষ থেকে তাদের জানানো হয় বার্ডস গ্রুপের মালিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের খবর পেয়ে সড়ক অবরোধ করেন তারা। দর্শক, আশুলিয়া থেকে শ্রমিকদের অবরোধ প্রত্যাহারের আরও খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। শ্রমিকরা তো অবরোধ প্রত্যাহার করেছে, আমরা এই মুহূর্তে জানতে পেরেছি, তো এখন সেখানকার সবশেষ পরিস্থিতি কি?
মুখর, আপনি জানেন যে দীর্ঘ 53 ঘন্টা কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরুদ্ধ করে রেখেছিল বার্ডস গ্রুপের যে শ্রমিকরা, সেই শ্রমিকদের সেই অবরোধ কিন্তু তারা তুলে নিয়েছে। সেনাবাহিনী তাদের একটি পর্যায়ে আশ্বস্ত করতে সক্ষম হয়েছে যে এই বার্ডস গ্রুপ যিনি রয়েছে, বার্ডস গ্রুপের যিনি ব্যবস্থাপনা পরিচালক এবং এমডি যিনি রয়েছে, তাদেরকে সেনাবাহিনী তাদের হেফাজতে নিয়েছে এবং সেনাবাহিনী শ্রমিকদের সম্মুখে তাদের এনে তাদের যত দাবি দাবা ছিল সেই দাবিগুলো তারা আদায় করতে সহযোগিতা করবেন, এই মর্মে কিন্তু শ্রমিকরা তাদের যে সড়কে যে অবরোধ করেছিল সেই অবরোধ কিন্তু তারা তুলে নিলেও কিন্তু এখানে আপনি দেখতেছেন যে এই মুহূর্তে কিন্তু আমি বার্ডস গ্রুপের একদম ভিতরে রয়েছি। এখানে প্রায় 8,000-এর উপরে শ্রমিক রয়েছে। তারা কিন্তু সেনাবাহিনীর কথায় আশ্বস্ত হয়ে তারা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছে এবং ফ্যাক্টরির মধ্যে দেখতেছেন যে তারা কিন্তু যে যার মতো একদম নীরবে কোনো রকম বিশৃঙ্খলা না করে কিন্তু সবাই বসে আছে। এর বিপরীত পাশেই কিন্তু দেখতেছেন যে যৌথ বাহিনী, সেনাবাহিনী তারাও কিন্তু অবস্থান নিয়েছে এবং যেহেতু দীর্ঘ 53 ঘন্টা অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক বন্ধ থাকার কারণে কিন্তু সেই সড়কে যে যানজটের সৃষ্টি হয়েছিল সেই যানজটের তীব্রতা এখন পর্যন্ত না কমার কারণে কিন্তু যে বার্ডস গ্রুপের কর্মরত যারা ব্যবস্থাপনা পরিচালনার দায়িত্বে ছিলেন তাদের কিন্তু এখানে আসতে এখনও বিলম্ব হচ্ছে। তাই শ্রমিকরা কিছুক্ষণ আগেও কিন্তু এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু তারা ভিজে সেনাবাহিনী এবং শ্রমিক তারা কিন্তু সকলেই কিন্তু সুন্দরভাবে ফ্যাক্টরিতে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু অবস্থান নিয়ে বসে আছে। আমরা দেখেছি, আমরা একটু কথা বলতে চাচ্ছি এখানকার একজন শ্রমিকের সাথে যদি আমরা একটু কথা বলতে চাই যে ভাই আপনাদের তো সেনাবাহিনী তো আপনাদের ইটে নিয়ে আসতেছে, তাই সেই ক্ষেত্রে আপনারা এখন আপনাদের কি করণীয় বা আপনারা কি করতে চাচ্ছেন, যে আপনারা তো আশ্বস্ত হয়েছেন নিশ্চয়ই, একটু বলতেন যদি। আমাদের 3 মাস 10 দিনের খরচ 13 দিনের খরচ দিতে হবে, আর পাওনা দাওনা আজকের মধ্যেই বুঝাই দিতে হবে, তাহলে আমরা এইখান থেকে চলে যাব। তাহলে আপনাদের এই 3 মাস 13 দিনের বেতন দিলেই আপনারা সুন্দরভাবে চলে যাবেন এবং আন্দোলন প্রত্যাহার করে নেবেন, এমনটি বলছেন? আর কোনো দাবি দাবা আপনাদের আছে? জি না, আমাদের আর কোনো দাবি দেওয়া নাই। যেমনটি শুনছিলেন যে এদের দাবি রয়েছে যে শুধু 3 মাস 13 দিনের যে বকেয়া রয়েছে এটা বুঝিয়ে দিলে, যদি ফ্যাক্টরিটি স্থায়ীভাবে বন্ধ করে দিতে চায় তাহলে তাদের দাবি হলো যে এই 3 মাস 13 দিনের বেতনটা বুঝিয়ে দিলে তারা চলে যাবেন। এবং পাশাপাশি নতুন যারা রয়েছেন, নতুন অনেক শ্রমিক এখানে নতুন রয়েছেন এবং কিছু শ্রমিক রয়েছেন যারা নাকি 20 বছর পর্যন্ত কাজ করতেছে, তাদেরও কিছু দাবি দেওয়া রয়েছে। সেই সমস্ত দাবি দেওয়া নিয়েই কিন্তু কথা বলেছে। এর আগে আমরা দেখেছি সেনাবাহিনী কিন্তু এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সেনাবাহিনী, বিজিবি সকলে উপস্থিত রয়েছেন এবং পুলিশ, র্যাব সবাই উপস্থিত রয়েছেন। মানে এই অত্র এরিয়াটি মনে হয় যে প্রশাসনিক তৎপরতার জন্য একেবারে প্রশাসনিক তৎপরতা রয়েছে এখানে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে। এবং শ্রমিকদের আমরা দেখেছি কিছুক্ষণ আগে সেনাবাহিনী এখানে শ্রমিকদের সাথে ব্রিফ করেছে, সেই ক্ষেত্রে শ্রমিকরাও কিন্তু সেনাবাহিনীকে আশ্বস্ত করেছেন যে তারা যেখানে মালিক পক্ষকে নিয়ে আসেন তাহলে কোনো রকম তারা অপ্রীতিকর কোনো ঘটাবেন না এবং কোনো রকম বিশৃঙ্খলা করবেন না এবং মালিকের কাছ থেকে 2-4টি কথা শুনেই তারা সমঝোতে আসবেন, এমনটি কিন্তু জানিয়ে আশ্বস্ত করেছেন শ্রমিকরাও। তো এই ছিল আমার কাছে বার্ডস গ্রুপের যে শ্রমিকদের আন্দোলনের এখনকার মতো সর্বশেষ তথ্য। মুখর। লিটন, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন আশুলিয়া থেকে জানাচ্ছেন সেখানকার শ্রমিকরা যে কর্মবিরতি প্রত্যাহার করেছে সেটা সবশেষ খবর। যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণে গঠিত কমিটির প্রধান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরী বলেছেন, বিক্ষোভকারীদের দাবি যৌক্তিক, তাই বয়সসীমা কত হবে সেটি আরও পর্যালোচনা করে পরবর্তীতে জানানো হবে। এ সময় আন্দোলনের সমন্বয়কারী রাসেল আল মাহমুদ বলেন, সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন কমিটির আহ্বায়ক। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়া আরও একটি রিপোর্টে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীকে আহ্বায়ক করে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই কমিটি আগামী 7 দিনের মধ্যেই সরকারের চাকরি বয়সসীমা নিয়ে পরামর্শ দিবে। বয়স বৃদ্ধির বিষয়ে যে নানানভাবে এরই মধ্যে দ্বিতীয় কর্মদিবসে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে আহ্বায়ক কমিটির সাথে বৈঠক করে চাকরিতে বয়সসীমা 35 প্রত্যাশী 8 সমন্বয়ক স্যার আমাদের সাথে আলোচনা করার জন্য। বৈঠক শেষে সমন্বয়করা বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর দাবিতে বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দিয়েছে কমিটির আহ্বায়ক। আমাদের যে দাবি যৌক্তিক, এই যৌক্তিকতার পক্ষে প্রত্যেকজন স্যার আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক। এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী 7 কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য
একটি প্রতিবেদন প্রকাশ করবেন। যেহেতু আমরা 7 দিন আমাদের সময় দিয়েছে, 7 দিনের ভেতরে বা পরবর্তী সময়েও আমরা 12 জন বাদ দিয়ে যে কেউ তো এই আন্দোলনে ডাক দিতে পারে। যদি অন্য কোনো গ্রুপ বা গোষ্ঠী এই আন্দোলনে ডাক দেয় এবং তারা যদি দেশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে, সেই দায়ভার আমরা 12 জন নিব না। এ সময় কমিটির প্রধান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুহিত চৌধুরী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর দাবি যৌক্তিক। এখন আমরা সার্বিক পরিস্থিতির আলোকে সরকারের বর্তমান নীতিমালা, সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সব কিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। কিন্তু এই মুহূর্তে আজকে আমার পক্ষে বলা সম্ভব না। তবে তাদের যে বক্তব্যটা যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে বয়সসীমা কত হবে সেটি আরো পর্যালোচনা করে পরবর্তীতে জানানো হবে বলে জানান আব্দুল মুহিত চৌধুরী। এখন কতটুকু করা যে যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব, করে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এটা আমরা করেছি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখছে বলে জানালেন র্যাবের মিডিয়া পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরদৌস। তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈধভাবে গেছে নাকি অবৈধভাবে গেছে সেই সম্পর্কে কোনো তথ্য নেই। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন। দেখুন সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবির হোসেন। সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরদৌস। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের অনেক নেতা অবস্থান সম্পর্কে গণমাধ্যমে জেনেছে র্যাব। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপনার মতো আমি এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি, আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। আপনি যেভাবে জানতে পেরেছেন আমিও ঠিক সেভাবেই জেনেছি। আমরা আমাদের যে সকল টিম আছে তারা অবশ্যই কাজ করছে এবং কাজ করে যাচ্ছে, এবং আমরা আমাদের সামর্থ্যে সবটুকু দিয়ে আমরা কাজ করে যাব। ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণকারী হামলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের এমপি মন্ত্রী সহ 1170 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। সর্বদা প্রস্তুত আছি, আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করে যাব। দেখবেন গতকালকের খবর বা প্রতিদিনই কিন্তু আমাদের কিছু না কিছু অ্যাচিভমেন্ট আছে। আমরা প্রায় বড় পর্যায়ের 39 জন নেতাকে কিন্তু আমরা এখন পর্যন্ত গ্রেফতার করতে পেরেছি। আসন্ন দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও গুজব প্রতিরোধে কাজ করছে র্যাব। আলোচনা করে আমরা কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা করে যাচ্ছি। আমাদের গোয়েন্দা নজরদারি আছে। আমাদের যে কোনো জায়গায় যদি কোনো ধরনের নাশকতার বা কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায়, আমরা সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে প্রস্তুত থাকব। ব্রিফিংয়ে গুলশানে আলোচিত জোড়া খুনের ঘটনায় রুমন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরদৌস। এই যে ভিকটিম মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাব্বির 15 বছর বয়সী, তাদেরকে তারা হত্যা করবে। ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাব্বিরকে কুপিয়ে জখম করে এবং তাদেরকে সেখানে মৃত অবস্থায় আমরা 28 তারিখে উদ্ধার করি। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতরাতে রাজধানী গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর গুলশান থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। এছাড়া খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানী ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে দিবাগত রাতে কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফকে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। নোয়াখালী 4 আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকেও গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুলশী থেকে তাকে গ্রেফতার করা হয়। দেশে যে কোনো প্রয়োজনে বিএনপি মানুষের পাশে থাকে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসনের অংশ হিসেবে শিক্ষার কার্যক্রম স্বাভাবিক করতে কাজ করছে দলটি। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত।
বরাবরের মতোই দক্ষিণাঞ্চলে এবারের ভয়াবহ বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যা পরবর্তী পুনর্বাসনের ক্ষেত্রেও গুরুত্ব দিয়ে কাজ করছে সংগঠনের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে কৃষকদের রবি শস্য সরবরাহ করা হয়েছিল। এখন গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষাকে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে যে সহযোগিতা করা দরকার সহযোগিতা করে যাচ্ছে। বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AJM জাহিদ বলেন, দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। দল সবসময় জনগণের পাশে থাকার দল। বন্যার্ত মানুষ শুধু নয়, যে কোনো প্রয়োজনে দেশের মানুষকে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নাই। কাজে বিএনপি হচ্ছে সেই দল যেই দল জনগণের পাশে থাকে, যেই দলের নেত্রী কোনো অবস্থাতেই জনগণকে রেখে দেশের বাইরে চলে যায় নাই। ইতিহাস তার সাক্ষী। দেশে যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় এমন সাম্প্রতিক বেশ কিছু ঘটনার উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারকে এসব বিষয়ে সমাধানে কঠোর হস্তে দমন করার আহ্বান জানান তিনি। সরকারকে বলবো, সবাইকে ফেরত এনে আগামী দিনে আইনের আওতায় নেন, সবগুলোকে গ্রেফতার করে আজকে যারা শাহাদত বরণ করেছে সেই ছাত্র জনতা বলেন আর বিএনপির গত 16 বছর আন্দোলনে ইলিয়াস আলী, চৌধুরী আলম, হিরু সহ আমাদের যে সমস্ত শত শত নেতাকর্মী গুম হয়েছে, প্রত্যেকটার বিচার করতে হবে। জানান, শুধু বন্যা দুর্গতদের নয়, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট ও ফেনীতে 137 শহীদের সবাইকে সহায়তা করবে বিএনপি। বিএনপি হচ্ছে বীরের দল, বিএনপি হচ্ছে দেশের মানুষের দল, বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আজ শুভ মহালয়া, দেবীপক্ষ ও শারদীয় দুর্গোৎসবের পূর্ণ লগ্নের শুরু। মহালয়া শব্দের আক্ষরিক অর্থ আনন্দ নিকেতন। সনাতন ধর্মমতে দেবী দুর্গা আজ মর্তলোকে পা রাখছেন। হিন্দু শাস্ত্রমতে চণ্ডী পাঠের মাধ্যমে দেবী দুর্গার আবাহনী মহালয়া নামে পরিচিত। আর এর মাধ্যমে সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আগমনের সুর বেজে উঠেছে। প্রতিনিধিদের তথ্যছবিতে আরও জানাচ্ছেন সঞ্জিতা হক। শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গাপূজার দেবীপক্ষ। ভোর থেকে পূজা মণ্ডপগুলোয় চণ্ডীপাঠ, পূজার্চনা আর ঢাকের বলে দেবী দুর্গাকে আহ্বান করা হয়। মহালয়া উপলক্ষে মন্দির ও মণ্ডপে পূজার্চনার আয়োজন করা হয়। কল্পারম্ভ আবাহনে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। এছাড়া মঙ্গল প্রদীপ প্রজ্বলন, ঘট স্থাপন, চণ্ডীপাঠ, পূজার্চনা, আরাধনা, পূর্বপুরুষদের উদ্দেশ্যে স্মৃতিতর্পণ ও ধর্মীয় সঙ্গীত অনুষ্ঠিত হয়। আজকে আমাদের শুভ মহালয়া। আমরা মহালয়াতে করি, মায়ের আগমন হয় এবং মা এবারে দোলায় আসছেন এবং ঘটকে যাবেন এবং মা আসেন শুভ শক্তি নিয়ে অশুভ শক্তি বিনাশ করতে এবং এই শুভ শক্তি নিয়ে যত অশুভ আসছে সব কিছু ধ্বংস করে দিয়ে মা সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে যান। এই আমাদের মায়ের আগমন। বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী 9 অক্টোবর দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও মহাষষ্ঠী পূজার মাধ্যমে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে। 14 অক্টোবর দশমী পূজা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন। আশ্বিনের শুরু থেকে পূজার আমেজ ছড়িয়ে পড়ে সনাতন ধর্মাবলম্বীদের মনে। দিন গণনার সাথে আগমনের আবাহনের নানামুখী প্রস্তুতি। দুর্গতি নাশিনীর আগমন উপলক্ষে তাই ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। শারদীয় উৎসবকে নির্বিঘ্ন করতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীও। দেওয়ান ইমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। আশ্বিনের নীলাকাশ আর কাশবনের দোলার দিনে সনাতন ধর্মাবলম্বীরা অপেক্ষায় আছে মহালয়ের মন্ত্রোচ্চারণের সাথে দেবীপক্ষের সূচনার। শরতে দেবীর অকাল বোধনে এবার দেবী ত্রিনয়নী সঙ্গীদের নিয়ে বসুন্ধরায় আসছেন দোলায় চড়ে আর যাবেন ঘটকে। প্রতিটি দুর্গা মণ্ডপে মায়ের পূজা হবে, মায়ের আরতি হবে, মায়ের ভোগ নিবেদন হবে। তার পুষ্পাঞ্জলিতে মুখরিত হয়ে উঠবে প্রত্যেকটি দুর্গা মন্দির, এই আশায় আমরা রাখি। এবার সাভার উপজেলায় 191টি মন্দিরে দুর্গাপূজা সম্পন্ন হচ্ছে এবং ইতিমধ্যেই মাটির কাজ শেষ হয়ে গেছে এবং রঙের কাজ চলছে। প্রতিমা শিল্পীর নিবিড় ছোঁয়ায় সেজে উঠছেন কৈলাসের দেবী দুর্গা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে দিনরাত একাকার করে তাই কাজে মনোনিবেশ করেছেন মৃৎশিল্পীরা। মাটির কাজ শেষ করার পরেই আবার আমরা কালারে নেমে গেছি। কালার করার পরে আমরা যে কাপড় সাপড় শাড়ি টাড়ি যাই পরাই ড্রেসিং করে তাদেরকে বুঝতে দিব। আমরা প্রতি বছরই বানাই আর যতটা সম্ভব আমরা সুন্দর করার চেষ্টা করি। সময় কম,
কাজে এইভাবে একটু দেরি হয়ে গেছে কাজ ধরতে, এই কারণে প্রচুর চাপে রাত জায়গায় কাজ করতে হইতেছে। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব নির্বিঘ্ন করতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। বেশিরভাগ পূজা মণ্ডপগুলোই আমরা পরিদর্শন করেছি এবং ঝুঁকি কম ঝুঁকি ইত্যাদি নির্ধারণ করেছি এবং এগুলো এই পূজা মণ্ডপগুলোতে যাতে সুচারুভাবে সুন্দরভাবে নিরাপত্তার সহিত পূজা উদযাপন করতে পারে সেই ব্যাপারে আমরা সদা প্রস্তুত রয়েছি। এবার সাভার উপজেলায় 191টি মন্দিরে উদযাপিত হবে শারদীয় দুর্গা উৎসব। রাজধানীর মিরপুরে আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ স্টেট আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের জন্য দোয়া মাহফিল হয়েছে। রূপনগর দুয়ারিপাড়া এলাকায় আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া সম্প্রতি বন্যায় নিহত ও ক্ষতিগ্রস্তদের জন্য এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই মিলাদ মাহফিলে দোয়া করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়। বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র ও পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের ব্যানারে 3 দিনের অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে। ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। আজ কর্মসূচির দ্বিতীয় দিনে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত কর্মবিরতি ও ধর্মঘট পালন করেন আন্দোলনরতরা। এ সময় ডিপ্লোমা ডিগ্রিধারীদের ন্যায় বেতন স্কেল 10ম গ্রেড বাস্তবায়ন সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে আগামী 10 দিনের মধ্যে সরকারকে গ্যাজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এতে উচ্ছ্বসিত স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সরার আমিন বাবুর রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিলেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। ন্যায় বিচার পেতে নির্বাচন কমিশনার সহ 9 জনের বিরুদ্ধে মামলাও করেন তিনি। দীর্ঘদিন পর নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত সেই মামলার রায় ঘোষণা করেন। রায়ে কারচুপির নির্বাচন বাতিল করে ডাক্তার শাহাদাতকে মেয়র ঘোষণা করা হয়। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে ডাক্তার শাহাদাত বলেন, আদালতের প্রতি আস্থা ছিল, রায়ে এর প্রতিফলন হয়েছে। বিচার বিভাগ এবং আইন বিভাগের স্বাধীনতা, আইনের শাসন নষ্ট করে ফেলেছিল, ধ্বংস করে দিয়েছিল, গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। আজকের এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা ফিরে এসেছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলে আমরা মনে করছি। এদিকে রায় ঘোষণার পর উচ্ছ্বসিত আইনজীবীরা, তারা বলছেন প্রতিষ্ঠিত হয়েছে ন্যায় বিচার। ফ্যাসিস্ট সরকারের দেশ থেকে এখন মুক্ত হয়ে আদালত এখন স্বাধীনভাবে বিচার কাজ চালাচ্ছেন। সেই স্বাধীন বিচার কাজে আদালত একটা যুগান্তকারী রায় দিয়েছেন। নির্বাচন পরবর্তী নির্বাচনের সময়ে ওনার রাইটকে যখন হ্যাম্পার করা হয়েছে, ওনার সুষ্ঠু রাজনীতির, ওনার নির্বাচন যখন বাধা দেওয়া হয়েছে, ওনার নির্বাচনের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, সে সময়ের যে রং অ্যাক্টিভিটিসগুলো ছিল সে সময় প্রেক্ষাপটে তখনকার বিষয়গুলো নির্বাচনী ট্রাইব্যুনালের সেকশন 59কে কভার করে, সেই আদলে উনি মামলাটা করেছেন। অন্যদিকে এ খবরে আনন্দে ভাসছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। 6 দিনের ব্যবধানে প্রতি ডজনে 10 টাকা বেড়েছে ডিমের দাম। ডিমের ডজন 160 টাকা থাকলেও আজ বেড়ে তা 170 টাকা দাঁড়িয়েছে। তাই বিক্রেতারা বলছেন সরবরাহ কমায় ডিমের দাম বৃদ্ধি পেয়েছে।
রাজধানীর আগারগাঁও, তালতলা, মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল ও কাঁঠালবাগান বাজারে খোঁজ নিয়ে জানা যায় এসব বাজারে প্রতি ডজন ফার্মের বাদামি ও সাদা ডিম বিক্রি হচ্ছে 170 টাকায়, গত সপ্তাহে যাচ্ছিল 160 টাকা। তবে বেশ কিছু জায়গায় 2 থেকে 3 টাকা কম নিচ্ছেন ব্যবসায়ীরা। সপ্তাহের ব্যবধানে উভয় ধরনের ডিমের দামই ডজন প্রতি 10 টাকা করে বেড়েছে। টিসিবির তথ্য অনুসারে গত 1 বছরে ডিমের দাম 13% বেশি বৃদ্ধি পেয়েছে। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, ভয়েস অব আমেরিকাকে বললেন প্রধান উপদেষ্টা। তরুণদের হাত ধরে নতুন নেতৃত্বের আশা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবি যৌক্তিক, বললেন পরামর্শক কমিটির প্রধান। আরও পর্যালোচনা করে সিদ্ধান্ত। প্রশাসনের আশ্বাসে টানা 53 ঘণ্টা পর নবীনগর চন্দ্রা মহাসড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা। বার্ডস গ্রুপের মালিক গ্রেফতার। এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের নেতাদের ভারতে পালানোর বিষয়টি খতিয়ে দেখছে র্যাব। দুর্গাপূজায় থাকছে কঠোর নিরাপত্তা। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।